রঞ্জনা দেবীর ছোট বৌমা বিয়ে হয়ে সবে বাড়িতে এসেছিল। নতুন বউকে দেখতে আশপাশের মহিলারা এসে হাজির হয়। আরে রঞ্জনা, তোমার বৌমা তো দেখতে খুবই সুন্দরী। বেশ বেছে বেছে বউ করেছো, কিন্তু তোমার দুটো বউ দুটোই সুন্দর। তা মা, তোমার নাম কি? কাকিমা, আমার নাম চাপা। ও বাবা, তোমার শাশুড়ি তো দেখছি বেশ নাম মিলিয়ে মিলিয়ে দুটো বউ খুঁজেছে। বড় বউয়ের নাম দোলন, আবার তোমার নাম চাপা। তা মা, তুমি কি কোনো কাজের সঙ্গে যুক্ত আছো নাকি বাড়িতেই থাকো? আমি বাড়িতেই থাকি কাকিমা। এই 1 বছর হলো গ্র্যাজুয়েশন শেষ করেছি। তবে যাই বলো, নাম একই থাকলে কিন্তু মানুষগুলো একই হবে তার কোনো মানে নেই। আমাদের দোলন বৌমার মতো কাউকে হতেই হবে না। যেমন কাজকর্মে এক্সপার্ট, তেমন আবার দেশের রক্ষাও করছে। রঞ্জনা, তুমি কিন্তু খুব ভাগ্যবতী। তোমার বড় বৌমা দেশের সেনাবাহিনীতে আছে, আমাদের সবার রক্ষা করছে। আরে হব না কেন? আমার বৌমা, আমি কি আর যাকে তাকে বাড়ির বউ করে আনবো? দেখে শুনে বেঁচে তবেই তো করেছিলাম। এসব কথা শুনে চাপা মনে মনে বলে, আরে বাবা, এরা তো শুধু বড় বৌমারই সুনাম করতে ব্যস্ত। বাড়িতে নেই তাতেই এরা এত সুনাম করছে। থাকলে তো মনে হয় পা ধুয়ে জল খেত। এদিকে আমাকে শুধু শুধু দাঁড় করিয়ে রেখেছে। ছেড়ে দিলে আমি আমার রুমে গিয়ে একটু রেস্ট করতাম। পরের দিন সকালবেলা চাপা তৈরি হয়ে সবার জন্য খাবার করার জন্য রান্নাঘরে যায়। তখন শাশুড়ি বলে, বৌমা, আজ তোমার প্রথম রান্না, তাই প্রথমেই তুমি কিছু একটা মিষ্টি জাতীয় জিনিস করো। তারপর একটু পোলাও, চিকেন কষা, মাছের কালিয়া, একটু আলুর দম আর কিছুটা পরোটা করে দিও। এখন পরোটা আর আলুর দম খাওয়া হয়ে যাবে, আর দুপুরে বাকি খাবারগুলো হয়ে যাবে। ঠিক আছে মা, আপনি গিয়ে বসুন, আমি সব খাবার তৈরি করে নিয়ে যাচ্ছি। চাপা 2-3 ঘন্টা পরিশ্রম করে সমস্ত রকমের খাবার তৈরি করে ফেলে। বাড়িতে এখন মোট 4 জন সদস্য ছিল। গুনে গুনে সবার জন্য 2টো করে পরোটা তৈরি করে সে। রান্না বান্না হয়ে গেলে সে খাবার নিয়ে টেবিলে সাজিয়ে রাখে। সবাই খাবার খেতে বসেছিল। ঠিক এমন সময় চাপার 2 মাসি শাশুড়ি এসে হাজির হয়। আরে দিদি, তোমরা বিয়েতে এলে না কেন গো? আর তোমাদের সবার ফোন অফ যাচ্ছিল কেন? জানো আমরা কত টেনশন করছিলাম। আর বলো না, কদিন ট্রেনে কি ঝামেলা। আমাদের সবার ফোনে চার্জও শেষ হয়ে গিয়েছিল, আর ট্রেনটা লেটও। 48 ঘন্টা পর ট্রেন ছাড়লো, তাই তো আসতে দেরি হয়ে গেছে। আর আমরা বিয়েটাও দেখতে পেলাম না। এ বাবা, তোমাদের এত ধকল গেছে? তোমাদেরকে দেখে তো খুবই ক্লান্ত মনে হচ্ছে গো। যাও, তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে নাও, তারপর খেয়ে দিয়ে একটু ঘুমাবে। হ্যাঁ রে রঞ্জনা, আজ তোর বৌমার প্রথম রান্নার অনুষ্ঠান না? তা বৌমা কি কি রান্না করেছে শুনি। এই দেখো না, বৌমা কত কি রান্না করেছে। চিকেন, মাছ, পোলাও, পরোটা, আলুর দম, সঙ্গে মিষ্টিও আছে। যাও চটপট ফ্রেশ হয়ে নাও, আমি বৌমাকে বলছি তোমাদের খাবারটা বেড়ে দিতে। প্রতিমা দেবী এবং সুষমা দেবী তাদের পরিবারকে নিয়ে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে এসে বসেন। এদিকে রঞ্জনা দেবী রান্নাঘরে গিয়ে চাপাকে বলে, বৌমা, তরকারি তো যা আছে সবার হয়ে যাবে। তুমি সবার জন্য আরো খানিকটা পরোটা করে দাও, আর একটু বেশি করে করো, অনেকজন আছে। চাপা বেশি করে আটা মাখে এবং প্রায় আরো 20টার মতো পরোটা করে। এই 20টা পরোটা করতে তার প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যায়। পরোটা নিয়ে গিয়ে যখন সে টেবিলে সাজিয়ে রাখে, বৌমা, আমরা তো মোট 8 জন আছি, আর তুমি মাত্র এই 20টা পরোটা করেছো। তোমার 2 মেশোই তো 8টা করে পরোটা খায়, আর আমরা কি খাবো বলো তো? দোলন হলে তো এতক্ষণে আমরা পেট ভরে সবাই খেয়ে হজম করে নিতাম। আরে বৌমা, আমি তো তোমাকে একটু বেশি করেই পরোটাটা করতে বলেছিলাম, তুমি মাত্র 20টা করে আনলে। প্রতিমা দেবীর মেয়ে তিতলি হেসে বলে, আচ্ছা মা, তোমরা নতুন বৌদিকে কি দোলন বৌদি ভেবেছো নাকি? দোলন বৌদি আধ ঘন্টায় 100টা পরোটা করতে পারবে, তা বলে কি তুমি চাপা বৌদিকেও তাই ভাবছো? এই কথা শুনে চাপা একটু অবাক হয়ে বলে, আরে তিতলি, তুমি কি বলছো? আমার বড় যা কি কোনো মেশিন? আধ ঘন্টায় সে 100টা পরোটা তৈরি করে ফেলবে? আরে হ্যাঁ গো বৌদি, তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? দোলন বৌদি সত্যি সত্যি আধ ঘন্টায় 100টা পরোটা করতে পারে। মা বলো বলো, আমি সত্যি কথা বলছি কিনা? হ্যাঁ, তিতলি ঠিকই বলছে। সত্যি সত্যি দোলন বৌমা খুব তাড়াতাড়ি অনেক পরোটা করে। আমার ওভাবে গোনা হয়নি, তবে 100টা তো হবেই। সব কথা শুনে চাপা মনে মনে একটু বিরক্ত হয় আর বলে, আমার শ্বশুরবাড়ির লোকেরা তো বেশ তিলকে তাল করতে পারে। একটা মানুষের পক্ষে কখনোই আধ ঘন্টায় 100টা পরোটা তৈরি করা সম্ভবই নয়। আরে যতই হোক, আমার বড়জা তো মানুষই নাকি রোবট? রাতে আবার সবাই খেতে বসে। তখন শ্বশুর মশাই অখিলেশ বাবু বলেন, আরে বাবা, বৌমাকে বলো একটু তাড়াতাড়ি খাবার দিতে। এখানে দাদারা সবাই বসে আছে, একটা করে পরোটা দিয়ে 10 মিনিট ব্রেক নিলে হয়। এভাবে খেয়ে কি মজা আসে? খাবার ইচ্ছাটাই চলে যায়।
তিতলি রান্নাঘরে যায় এবং চাপাকে বলে, ও বৌদি, মেসোমশাই তো পরোটা চাইছে, একটু তাড়াতাড়ি করে দাও না গো, সবাই বসে আছে। দেখো তিতলি, আমি একটা মানুষ আর আমার মাত্র দুটো হাত, তার উপরে এতগুলো মানুষ খেতে বসেছে। আরে বাবা, একটা বাবুর্চিও এত তাড়াতাড়ি রান্না করতে পারে না। আমার যদি 10টা হাত হতো তাহলে আমি তাড়াতাড়ি সবকিছু করে দিতাম। আরে বাবুর্চি তো অনেক দূর কি বাত, তোমার বড় যা এলে না দেখতে, সে কত স্পিডে কাজ করে। হ্যাঁ, আমি যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে বড় জায়ের কথা শুনে শুনে না আমার মাথা একেবারে টন টন করতে শুরু করেছে। বড় জা নাকি সব কাজ খুব স্পিডে করে। আচ্ছা, আমি তো একটা কথা বুঝতে পারি না, আমি তো স্বাভাবিক মানুষের মতোই কাজ করি, তাও তোমরা কেন আমাকে বারবার এই কথা বলো বলো তো? বৌদি, তুমি সবার কথায় অত রাগ করো না তো। আসলে বড় বৌদিকে দেখে আমরা অভ্যস্ত তো, তাই তোমার কাজ একটু সবার আলাদা লাগছে। শোনো, বাকিদের কথা অত গুরুত্ব দিতে হবে না, চলো আমি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি। যাক, কেউ তো আছে যে আমার কথা ভাবে। সত্যি সত্যি একা একা কাজ করে না আমি খুব অস্থির হয়ে গিয়েছিলাম। চলো দুজনে মিলে একটু করে নি। এরপর দুজনে মিলে কোনো রকমের পরোটা তৈরি করে সবাইকে খেতে দেয়। খাবার খেতে খেতে চাপার স্বামী মৃণাল বলে, চম্পা, দেখো তুমি তিতলিকে সঙ্গে নিয়েও কত স্লো কাজ করছো। বাড়িতে এখন বেশ কয়েকদিন সবাই থাকবে, তুমি একটু হাতের স্পিড বাড়াও, না হলে খাবার দাবার আগে থেকে তৈরি করা শুরু করে দাও, যাতে করে খেতে বসে না কোনো অসুবিধা হয়। আরে বাবা, এরা কি পেয়েছে? এটা কি? আমি কি এখানে শুধু খাবার তৈরি করতে এসেছি নাকি? সারাদিন রান্নাঘরেই আমার সময় কেটে যাচ্ছে, আর ইনি এমন বলছেন যেন আমি সকাল থেকে উঠে খাবারই তৈরি করতে থাকি। তার মানে কি আমি আমার নিজের রুমে যেতে পারবো না? সারা দিন রাত আমাকে ওই রান্নাঘরেই বসে থাকতে হবে? পরের দিন রঞ্জনা দেবীর ফোনে তার বড় বৌমা দোলনের ফোন আসে। হ্যালো মা, আমার ছুটি পড়ে গেছে, আমি কালকে বাড়ি ফিরছি। ছোটদার চাপা ওরা এখানেই আছে তো, নাকি হানিমুনের জন্য বাইরে কোথাও গেছে? আরে না না, বৌমা তো এখানেই আছে, আর তোমার দুই মাসিমাও এসেছে, আর তাদের পরিবারের সবাই এসেছে। সবাই তোমাকে দেখে না খুব খুশি হবে। কাল তুমি তাড়াতাড়ি চলে এসো, কেমন? এরপর তিনি ফোন রেখে দেন এবং সবাইকে বলেন, শোনো, সবার জন্য সুখবর আছে। আমার বড় বৌমা কালকে বাড়ি ফিরছে। এইবারে ও 3 মাসের ছুটি পেয়েছে। আরে বাহ, বড় বৌদি বাড়ি ফিরছে, খুব মজা হবে এবার। কতদিন পর বড় বৌদির সঙ্গে দেখা করতে পারবো। বড় বৌমাকে বলো এইবারে যেন বেশি করে আচার তৈরি করে দেয়। আগের বারে আচারটা যা সুন্দর হয়েছিল, ওটা দিয়েই তো আমি বেশি করে ভাত খেয়েছিলাম। যাক, এবার অন্তত একটু ভালো মন্দ করে খেতে পাবো। বড় বৌমা খুব কম সময়ে এত সুস্বাদু খাবার তৈরি করে। আমি তো বাড়ি গিয়ে সবার কাছে বড় বৌমার খুব সুনাম করেছি। আগের বারেই তো বড় বৌমা খাইয়ে খাইয়ে আমাকে যা মোটা করে দিয়েছিল। সবার মুখে বড় বৌমার নামে এত প্রশংসা শুনে চাপা আবার মনে মনে বলে, ব্যাস, অমনি ওদের ফাটা টেপ রেকর্ডটা আবার শুরু হয়ে গেল। আমি তো বুঝতেই পারছি না বড় বৌদি কি এমন জাদু করেছে যে সবাই একেবারে গুণগান গাইছে। কাল আসুক, আমিও দেখবো সে কি এমন কাজ করে যে এরা সবাই 24 ঘন্টা তার নামে মালা জপ করে। পরের দিন 10টার সময় সবাই খাবার টেবিলে বসে থাকে। ঠিক এমন সময় দোলন বাড়ির ভেতরে ঢোকে। তাকে দেখে সবাই খুব খুশি হয়। বৌদি, তুমি এসে গেছো? জানো, আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। কালকে সারা রাত তো আমি ঘুমাতেই পারিনি। চলো বৌদি, তুমি একটু রেস্ট নাও, তারপর আমরা প্রচুর মজা করব। আর এইবার আমরা ওয়াটার পার্কে ঘুরতে যাব কিন্তু। বৌমা তুমি এসে গিয়েছো, আর কোনো চিন্তা নেই। এবারে 3 মাস বেশ ভালো করে জমিয়ে খাওয়া যাবে। আর হ্যাঁ, তোমার অ্যাডভেঞ্চারের গল্পটা আমাকে শোনাবে কিন্তু। একদম বাবা, আমি নিশ্চয়ই সবাইকে বসিয়ে গল্প শোনাবো। তবে সবার আগে আমি আমার ছোট জায়ের সঙ্গে দেখা করতে যাই। কোথায় সে? আরে এই তো। এই বলে দোলন তার ছোট জায়ের কাছে যায় এবং তার সঙ্গে খুব ভালো করে কথা বলে। তুমি তো বেশ সুন্দরী, আমাকে ফোনে যা বলা হয়েছিল তার থেকে কিন্তু তুমি অনেক বেশি সুন্দর। তোমাকে দেখার জন্য তো আমি অস্থির হয়ে গিয়েছিলাম। জানো, কত করে ছুটির জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু বিয়ের সময় ছুটিটা পেলামই না। তবে হ্যাঁ, তোমার সঙ্গে এই কদিন আমি খুব মজা করব, আর পুরো বিয়ের আনন্দটা আমি উপভোগ করব। নিশ্চয়ই দিদি, তুমি অনেক টায়ার্ড হয়ে গেছো তো, চলো হাত মুখ ধুয়ে বসে পড়ো, আমি তোমাকে খেতে দিচ্ছি। আরে টায়ার্ড আবার কি, আমাদেরকে টায়ার্ড হতে নেই। হ্যাঁ, তবে তোমার হাতের খাবার আমি খাবো, কিন্তু একটা শর্তে, দুজনে মিলে একসঙ্গে খাবো। বলো, রাজি আছো? একদম রাজি আছি, চলো। দুই যা খাওয়া দাওয়া করতে করতে গল্প করে। সন্ধ্যাবেলা চাপা রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। কিছুক্ষণ পর দোলন এসে বলে, আরে চাপা, তুমি কি রান্না করছো? আমাকে ডাকতে পারতে তো। এতগুলো লোকের রান্না তুমি কি একা একা করতে পারো? দিদি, আজ আমি 1 সপ্তাহ ধরে আমি সবার জন্য রান্না করছি, তবে সময় মতো দিতে পারি না বলে সবার একটু রাগও হয়। এতে রাগার কি আছে? একটা মানুষ রান্না করবে, তাও আবার এত জনের, সে কি আর মেশিন?
আচ্ছা দাঁড়াও, তুমি কি করছো কই দেখি। সবজি তো মোটামুটি হয়েই এসেছে, এবার পরোটাটা করতে হবে তাই তো? তুমি সরে দাঁড়াও, আমি তাড়াতাড়ি পরোটা করে দিচ্ছি, তুমি নিয়ে গিয়ে সবাইকে দিয়ে দাও। এইবার তো আমি দেখবো তুমি কেমন মেশিনের মতো আধ ঘন্টায় 100টা পরোটা করতে পারো। আজকেই আসল সত্যটা ধরা পড়বে। এরপর দোলন চটপট পরোটার ময়দা মেখে নেয় এবং তাড়াতাড়ি করে পরোটাগুলো তৈরি করা শুরু করে। চাপা সবার জন্য পরোটা নিয়ে গিয়ে টেবিলে দিতে থাকে। চাপা যত তাড়াতাড়ি পরোটা নিয়ে গিয়ে টেবিলে দিচ্ছিল, দোলনের হাতে ততই স্পিড বাড়ছিল। চাপা অবাক হয়ে লক্ষ্য করে যে দোলন প্রায় 1 মিনিটের মধ্যে 2 থেকে 3টে পরোটা করে ফেলছে। সে খুব অবাক হয়ে লক্ষ্য করে যে এত স্পিডে মানুষ কি করে রান্না করতে পারে। আসলে দোলন একসঙ্গে 3টে গ্যাস বার্নারে 3টে তাওয়া চাপিয়ে দিয়েছে এবং ঝড়ের বেগে পরোটা করছে। পরোটা খেতে খেতে তিতলি বলে, ছোট বৌদি দেখলে তো বড় বৌদির পরোটা করার স্পিড। আমি তোমায় বলছিলাম না বৌদি প্রায় 30 মিনিটে 100টা পরোটা করতে পারে। এবার বলো আমি সত্যি বললাম না মিথ্যে? আরে দাঁড়াও দাঁড়াও, এখন কথা বলার সময় নেই, আমি এক্ষুনি আসছি। চাপা আবার পরোটা নিতে চলে যায়। ততক্ষণে দোলনের আরো 8টা পরোটা তৈরি হয়ে গিয়েছিল। সবার খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে আসার সময় দোলন এবং চাপা দুজনেই টেবিলের কাছে এসে দাঁড়ায়। তখন মৃণাল বলে, সত্যি বাবা, তুমি কি দেখো শেখো না নাকি? দেখো বৌদি কত তাড়াতাড়ি পরোটা বানিয়ে ফেললো, আর তুমি 1 ঘন্টায় 5টা 6টা পরোটা নিয়ে বসেই আছো। কতবার যে তোমাকে বলেছি হাতের স্পিডটা বাড়াও, কিন্তু তুমি সেই কচ্ছপের গতিতেই চলছো। এভাবে মৃণাল সবার সামনে চাপাকে অপমান করে। যা শুনে দোলন বলে, ছোটদা তুমি এভাবে কথা বলছো কেন? আরে বাবা, তুমি বাড়িতে বিয়ে করে বউ এনেছো নাকি কোনো মেশিন? আর সবাইকে একটা কথা বলি, এখানে তোমরা সবাই আমার সঙ্গে ওর তুলনা করছো কেন? আমরা দুজনে একে অপরের থেকে পুরোপুরি আলাদা। প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু স্কিল থাকে, আর সেই নিয়ে কাউকে ছোট বড় কথা বলতে নেই। আচ্ছা তোমরা বলো তো, আমি যে এত স্পিডে খাবার তৈরি করতে পারি, তোমরা কেউ পারো? তাহলে তোমরা যে কাজটা নিজেরা পারো না, তাহলে অন্য একটা মেয়েকে কেন দায়ী করছো তোমরা? আরে বৌমাদের তো এইসব কাজ একটু আধটু শিখে রাখা উচিত, পরবর্তীকালে শ্বশুর বাড়িতে গিয়ে তো কাজে লাগবে নাকি? হ্যাঁ মাসিমা, আমি মানছি মেয়েদের এসব কাজ করা শেখা উচিত। আমাদের বাড়ির বউ কিন্তু অতটাও অজ্ঞ নয়। ওর যেরকম পরিবার ও সেই অনুযায়ী ঠিক কাজ করতে পারে। হঠাৎ করে বাড়িতে এত লোকজন এসে গেলে সব দায়িত্ব যদি ওর মাথার উপরে পড়ে, তখন ওর একার পক্ষে সবটা সামলানো তো সম্ভব হয়ে ওঠে না। না, এটা সবার বোঝা উচিত। আর আপনিই বলুন, আপনার মেয়ে তিতলিকে যদি আপনি একটা বড় পরিবারে এখন বিয়ে দেন, ও কি একা হাতে সব কাজ করে নিতে পারবে? দোলনের কথা শুনে সবাই কিছুক্ষণের জন্য চুপ করে থাকে। চাপা মনে মনে দোলনকে ধন্যবাদ জানায় আর বলে, জানো দিদি, আমি আগে মনে মনে তোমার কথা শুনলে হিংসা করতাম, ভাবতাম সবাই মিথ্যে বলছে। কিন্তু তোমাকে চোখের সামনে দেখে আমি বিশ্বাস করলাম যে সত্যি তুমি অনেক গুণী, তুমি প্রশংসারই যোগ্য। এটা কোনো ব্যাপার নয় চাপা। আসলে আমরা যে ফিল্ডে আছি, মানে আমি যেরকম ট্রেনিং পেয়েছি, তাতে করে আমাদেরকে এরকম কাজ তো করতেই হয়। সবকিছুটাই প্র্যাকটিসের উপর নির্ভর করে। আমার ওখানে স্কিলটা দরকার হয়, কিন্তু একটা বাড়ির বইয়ের এত স্পিড না হলেও চলবে। সবাইকে ভালোবাসার আপন করে রাখার ক্ষমতা তোমার মধ্যে অনেক আছে, তুমি সেটাই নিয়ে থাকো। আর শোনো, তুমি যেমন আছো একেবারে পারফেক্ট আছো, এর থেকে বেশি আর তোমাকে ভাবতে হবে না। বড় জায়ের কথা শুনে চাপা চোখে জল চলে আসে এবং সেখানে উপস্থিত সবাই নিজের ভুলটা বুঝতে পারে। সবাই চাপার কাছে ক্ষমা চায়। মৃণাল নিজের ভুলের জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর বাকি দিনগুলো দুই জায়ে বেশ আনন্দে কাটায়। বীরপুর গ্রামে সুনন্দা দেবী তার ছেলে প্রতাপ ও বৌমা অঞ্জলির সঙ্গে বাস করত। সুনন্দা দেবীর বয়স বেড়ে যাওয়ায় সে এখন বিভিন্ন রোগে জর্জরিত হয়ে পড়েছিল। তাই এখন তার শারীরিক অবস্থাও খুব একটা ভালো থাকতো না। এমনই একদিন সকালবেলা সুনন্দা দেবী বিছানা থেকে উঠতেও পারছিল না। তখন, বৌমা, ও বৌমা, তুমি শুনতে পাচ্ছ? এখানে একবার এসো না। কি হলোটা কি? সকালে উঠতে না উঠতে এরকম চেঁচামেচি করছেন কেন? আপনি কি আমায় ছাড়া কাউকে দেখতে পান না নাকি? তুমি ছাড়া এই বাড়িতে আর কে আছে বলো মা? এখন ডাকলে তো তোমাকেই ডাকবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর অত তেল লাগাতে হবে না। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার অনেক কাজ আছে। সারাদিন আপনার সামনে দাঁড়িয়ে থাকলে আমার চলবে না। আমার মুডটাই পুরো খারাপ করে দিল। টিভিতে কত ভালো একটা এপিসোড হচ্ছিল। আমায় কিছু খেতে দাও না বৌমা, আমার খুব জোরে খিদে পেয়েছে। সকাল থেকে আমি কিচ্ছু খাইনি।
এই বুড়ির জ্বালায় আর থাকতে পারছি না, সারাদিন শুধু খাই আর খাই। এই যে আপনি বিছানায় বসে বসে শুধু খাবার খাবার করবেন না তো, খাবার খেতে গেলে কিছু কাজও করতে হয়। আমি আপনার চাকর নয় যে আপনি বসে থাকবেন আর আমি আপনার মুখে খাবার তুলে দিয়ে যাব। আজ আমার শরীরটা বড্ড খারাপ রে মা, এই শরীর খারাপ নিয়ে আমি কিভাবে বাড়ির কাজ করব? শরীর খারাপ হয়ে গেল? কই বাসন বাসন গেলার সময় তো শরীর খারাপ থাকে না, এখন কাজের কথা আসতেই শরীর খারাপ হয়ে গেল? আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, এই বাড়িতে থাকতে গেলে আপনাকে কাজ করতেই হবে। আর যদি মনে করেন বসে বসে খাবো, তাহলে আপনি ভুল ভাবছেন। এই বলে অঞ্জলি সুনন্দা দেবীকে কিছু খাবার না দিয়েই সেখান থেকে চলে যায়। এরপর অসুস্থ সুনন্দা দেবী ক্ষুধার্ত অবস্থায় আবারও শুয়ে পড়ে। ওই বাড়িতে সুনন্দা দেবীর অবস্থা দিনের পর দিন খারাপ থেকে আরও খারাপ হয়ে উঠছিল। এমনকি বাড়ির কাজ না করতে পারলে তাকে কখনো কখনো খেতেই দেওয়া হতো না। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এমনই একদিন সুনন্দা দেবীর ওষুধ শেষ হয়ে গিয়েছিল, তাই সে প্রতাপকে দেখে বলে, বাবা প্রতাপ, তুই অফিস যাচ্ছিস, তা বাড়ি ফেরার সময় আমার এই ওষুধ কটা এনে দিস তো। ধুর, এত খরচ আর আমার ভালো লাগে না। এই সেদিনই 500 টাকার ওষুধ এনে দিলাম, মাস ঘুরতে না ঘুরতে আবারও খরচ এসে জুটেছে। আচ্ছা ঠিক আছে, অফিস থেকে বাড়ি ফেরার সময় দেখছি কি করা যায়। আর হ্যাঁ, অঞ্জলি বলছিল তুমি নাকি সময় মতো খাবার খেতে চাও না। আমি খাবার খেতে চাই না নাকি তোর বউ খাবার দেয় না? চুপ করো মা, তুমি অঞ্জলির নামে আর একটাও বাজে কথা বলবে না। অঞ্জলি আমাকে সব কিছুই বলেছে। আচ্ছা তুমি এরকম মিথ্যে কথা বলে কি লাভ পাও শুনি? তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে অঞ্জলি আসে ও সে মনে মনে ভাবে, বুড়িটাকে তাড়ানোর এই একটা সুযোগ, যাক আমার প্রচেষ্টা কাজে এসেছে। হ্যাঁ প্রতাপ, তুমি ঠিকই বলেছ। দেখেছো তো তোমারই সামনে কেমন আমার বিষয়ে লাগান ভাঙান করছে। আমার কথা শোনো, এই ঝামেলা আর আমাদের বাড়িতে রেখো না, একে বাড়ি থেকে বিদেয় করে দাও। হঠাৎ অঞ্জলির মুখে এরকম কথা শুনে সকলেই অবাক হয়ে যায় এবং সুনন্দা দেবী খুবই চিন্তায় পড়ে যায়, কারণ তার একমাত্র ছেলে প্রতাপ ছাড়া তার এই পৃথিবীতে আর কেউ ছিল না। তাই সুনন্দা দেবী বলে, বাবা তোরা আমায় তাড়িয়ে দিস না, তোরা যা বলবি আমি তাই করব, দয়া করে আমায় এই বাড়িতে থাকতে দে, তোরা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। ঠিক আছে ঠিক আছে, আর নাটক করতে হবে না। শুধু একটা কথা, আমি তোমার মুখে অঞ্জলির বদনাম আর দ্বিতীয়বার না শুনি। এই বলে প্রতাপ অফিস চলে যায়। এরপর থেকে সুনন্দা দেবীর যতই কষ্ট হোক না কেন সে কাউকেই কিছু বলতো না। খাওয়া না হলেও সে সারাদিন শুকিয়ে পড়ে থাকতো। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। এতেও অঞ্জলি শান্তি পায় না। তাই সে একদিন প্রতাপকে বলে, আচ্ছা প্রতাপ, তুমি সেদিন মাকে তাড়িয়ে দিলে না কেন? তুমি তো জানো যে উনি সারাদিন আমাকে কত বিরক্ত করেন। হ্যাঁ সে তো বুঝি, আর মনও চায় মাকে এখান থেকে তাড়িয়ে দিই, কিন্তু তাড়িয়ে দিলে মা কোথায় বা যাবে, আর গেলেও শেষে এখানে ওখানে গিয়ে আমাদের নামেই বদনাম করবে। তা ঠিক বলেছ, এটাও একটা সমস্যা। আইডিয়া। আচ্ছা প্রতাপ, এক কাজ করলে হয় না, যদি ওনাকে সেই সুযোগই না দেওয়া হয়? মানে তুমি কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না। আরে বোকা, আমি মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসার কথা বলছি। তুমি এক কাজ করো, কাল সকালে গিয়ে তুমি বরং মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। তাহলে আমাদের নামে কারোর কাছে কিছু বলতেই পারবে না। আমি ঠিক বলেছি তো, তুমি কি বলো? অঞ্জলির কথা শুনে প্রতাপও রাজি হয়ে যায় এবং সে সুনন্দা দেবীর অনিচ্ছা সত্ত্বেও তাকে অনাথ আশ্রমে দিয়ে আসে। এতে সুনন্দা দেবী খুবই দুঃখ পায়, কিন্তু তারও কিছু করার ছিল না। এদিকে সুনন্দা দেবীকে অনাথ আশ্রমে রেখে আসায় অঞ্জলি খুবই খুশি ছিল। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন অঞ্জলির মা লতা দেবী কাঁদতে কাঁদতে অঞ্জলির বাড়িতে আসে। তাকে কান্নাকাটি করতে দেখে অঞ্জলি বলে, তোমার কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তুমি আমায় বলো। কি আর বলবো রে মা, তোর দাদা তোর বৌদির কথা শুনে আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বলে কি না আমি বাড়ির কাজ না করলে আমায় ওরা বাড়িতে আর রাখবে না। কি? দাদার এরকম স্পর্ধা হলো কিভাবে? ও একটা ডাক্তার, সমাজসেবক হয়েও এই কাজটা কিভাবে করলো? সে আমি জানি না রে মা, তুই গিয়ে একবার তোর দাদাকে বোঝা। হ্যাঁ মা, তোমায় চিন্তা করতে হবে না,
আমি প্রতাপকে নিয়ে এখনই দাদার কাছে যাচ্ছি। ও এরকম কেন করলো আমরা সেটা গিয়ে দেখছি। এই বলে অঞ্জলি বাড়ি থেকে বের হয়ে যায়। প্রতাপ তখন অফিসে ছিল। অঞ্জলি প্রতাপকে অফিস থেকে পিক আপ করে তার দাদা নরেনের কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নরেন তখন নিজের চেম্বারেই ছিল। সেখানে গিয়ে অঞ্জলি বলে, হ্যাঁ রে দাদা, তোর সাহস কিভাবে হলো যে তুই মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস? আমার তো ভেবেও খারাপ লাগছে। এই, তোকে আমাকে বোঝাতে আসতে হবে না, আমি যেটা করেছি ঠিকই করেছি। কি ঠিক করেছিস? তুই একবারও ভেবে দেখেছিস মা এই বয়সে কোথায় যাবে? ও, তাহলে এখন তোর মায়ের কথা মনে পড়েছে? আর তুই যখন তোর শাশুড়িকে বাড়ি থেকে তাড়িয়ে দিলি তখন তোর মনে হয়নি যে এটাও কারোর মা? এতক্ষণ পর্যন্ত প্রতাপ চুপ ছিল, কিন্তু নরেনের মুখে এরকম কথা শুনে প্রতাপ আর চুপ থাকতে পারে না। তখন সে বলে, এক্সকিউজ মি নরেন, আমি চুপ করে আছি তার মানে এই নয় যে আমি তোমাকে কিছু বলবো না। হ্যাঁ, আমার মা আমাদের সঙ্গে থাকে না, কিন্তু তার মানে এই নয় যে আমরা ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দ্বারাই দেখাশোনা সম্ভব হচ্ছিল না, তাই আমরা পকেটের টাকা খরচ করে মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, বুঝেছো? আমার তো মনে হয় মায়ের ওখানেই বেশি সেবা যত্ন হবে। তোমার এরকম কথা বলতে লজ্জা করে না? তুমি একবার ভেবে দেখেছো যে তুমি কি বলছো? ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গে এসো। এই বলে নরেন তাদেরকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। সেখানে সুনন্দা দেবী অজ্ঞান অবস্থায় শুয়ে পড়েছিল। তাকে এই অবস্থায় দেখে প্রতাপ বলে, কি হয়েছে মায়ের? মা এখানে এই অবস্থায় কেন? আমি কিছু বুঝতে পারছি না। তোমাকে আর বুঝতেও হবে না, ভুল তো কাকিমারই ছিল যে তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিয়েছে। আজ থেকে 5 বছর আগে নিজের প্রাণের চিন্তা না করে তোমাকে জীবনদান দিয়েছে। তুমি যে এই ওষুধ কিনে এনে দিতে কোনোদিনও খোঁজ নিয়ে দেখেছো যে ওগুলো কিসের ওষুধ? এই বলে ডাক্তার নরেন তাকে সুনন্দা দেবীর বিষয়ে বলতে থাকে। নরেন ঠিকই বলছিল। 5 বছর আগে প্রতাপের এক কঠিন রোগে আক্রান্ত হয়ে তার একটি কিডনি খারাপ হয়ে গিয়েছিল। তখন সুনন্দা দেবী কোনো কিছুই না ভেবে তার ছেলেকে একটি কিডনি দান করেছিল। এটা প্রতাপ না জানলেও নরেন খোঁজ খবর নেওয়ার পর জানতে পারে, আর তাই তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য নিজের মাকে তাড়িয়ে দেওয়ার নাটক করে। দাদা, আমায় ক্ষমা করে দাও, আমরা কিছু না জেনে বুঝে মায়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। এগুলো তোরা আমায় বলছিস কেন? যেই মা এই মহান কাজ করেছেন তার কাছে গিয়েই ক্ষমা চা। আর শুধু আজ উনি নিজের কিডনি দিয়ে তোমাদের জীবন বাঁচিয়েছে বলেই যে উনি সম্মানের পাত্র তা নয়। পৃথিবীর প্রত্যেকটি মায়েদেরকেই তাদের যোগ্য সম্মান পাওয়া উচিত, কারণ তাদের আমাদের জীবনের উপরে অনেক বড় প্রতিদান রয়েছে, যেগুলো গুণে ও বর্ণনা করে কখনোই শেষ করা যাবে না। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো ও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।